বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা আশা করছি খুব সহসাই কলেজ খুলে যাচ্ছে এবং আমরা হয়তো আল্লাহর রহমতে আবার ক্লাসে আমরা শ্রেণীকক্ষেই ক্লাস নিতে পারবো। তো সবাই দোয়া করো যেন তা সঠিক হয়। আল্লাহ যেন আমাদের প্রতি রহমত বর্ষণ করেন। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা এই ক্লাসটি দেখছেন, সবাইকে বায়োলজি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আমরা গত ক্লাসে বায়োলজি ফার্স্ট পেপার থেকে চ্যাপ্টার 2 মাইটোসিস আমরা শেষ করেছিলাম। তো কোষ বিভাজনের দ্বিতীয় কোষ বিভাজনকে 3 ভাগে ভাগ করা হয়: অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। আমরা অ্যামাইটোসিস এবং মাইটোসিস দুই ক্লাসে শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব মিওসিস কোষ বিভাজন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদিও মাইটোসিসও গুরুত্বপূর্ণ, দুটোই গুরুত্বপূর্ণ। তবে আজকে আমরা মিওসিস নিয়ে আলোচনা সীমাবদ্ধ রাখব। মিওসিস কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয় এবং অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে হ্রাস পায়, তাকেই মিওসিস কোষ বিভাজন বলে। আমি আবার বলছি, যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ পরপর দুবার বিভাজিত হয়ে 4টি অপত্য কোষে পরিণত হয় এবং অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে হ্রাস পায়, তাকেই মিওসিস বা মায়োসিস, তোমাদের মধ্যে মায়োসিসও লিখেছে, মায়োসিসও লেখা যায়, অসুবিধা নেই, মিওসিস বা মায়োসিস বলে। তাহলে এই মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বা রিডাকশনাল ডিভিশনও বলা হয়। এটি আরেকটি কোশ্চেন যে মায়োসিসকে কেন হ্রাসমূলক বিভাজন বলা হয়, লিখে নাও। মায়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে একটি কোষ পরপর দুবার বিভাজিত হয়ে যে 4টি কোষে পরিণত হয়, যে 4টি অপত্য কোষে পরিণত হয়, এই অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেকে হ্রাস পায় বলে মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন অথবা রিডাকশনাল ডিভিশন বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। এখন এই মায়োসিস কোষ বিভাজন বা মিওসিস কোষ বিভাজন দুটো ভাগে বিভক্ত। একটি হচ্ছে মিওসিস 1, আরেকটি হচ্ছে মিওসিস 2। এখন আমরা মিওসিস 1 সম্পর্কে আলোচনায় যাচ্ছি। মিওসিস 1 এটা দুটো ধাপে বিভক্ত। একটি হচ্ছে মিওসিস 1, একটি হলো মিওসিস 2। আমরা আজকে মিওসিস 1 সম্পর্কে আলোচনা করব। মিওসিস 1কে আবার 4টি পর্যায়ে ভাগ করা হয়। সেই 4টি পর্যায় হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তাহলে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1, এই 4টা পর্যায়ে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফেজ 1 বা প্রোফেজ 1। এটি হচ্ছে দীর্ঘতম, জটিল এবং গুরুত্বপূর্ণ একটি পর্যায়। আমরা আজকে প্রোফেজ 1 সম্পর্কেই আলোচনায় আসব।
এখনকার আলোচ্য বিষয় তাহলে প্রোফেজ 1। প্রোফেজ 1-কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয় এবং এগুলো একটা ধারাবাহিক পর্যায়ে সবগুলোই তোমাকে লিখতে হবে। যেমন ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, এবং ডায়াকাইনেসিস। তাহলে ল্যাপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস এই 5টি উপপর্যায়ে ভাগ করা হয়। আমরা এখন এই উপপর্যায়গুলোর মধ্যে আলোচনা করতে থাকব। এগুলো আবার যেগুলো শেষ করা যাবে না সেগুলো আবার নেক্সট ক্লাসে ধরবো। তো আমরা প্রথমেই ল্যাপ্টোটিন আলোচনা করি। তাহলে আবার এগুলো আমার সাথে সাথে উচ্চারণগুলো একটু পড়ে না এবং তোমরা শিখে ফেলো যে প্রোফেজ 1-কে 5টি উপপর্যায়ে ভাগ করা হয়। আমরা বলেছি যে প্রোফেজ 1 হচ্ছে দীর্ঘতম, জটিল এবং গুরুত্বপূর্ণ পর্যায়। আর এই দীর্ঘতম, জটিল, গুরুত্বপূর্ণ পর্যায়টিকে 5টা উপপর্যায়ে ভাগ করা হয়। ফার্স্ট ওয়ান হলো ল্যাপ্টোটিন, সেকেন্ড ওয়ান জাইগোটিন, থার্ড ওয়ান প্যাকাইটিন, ফোর্থ ওয়ান হচ্ছে ডিপ্লোটিন, ফিফথ ওয়ান হলো ডায়াকাইনেসিস। তাহলে আমরা আলোচনা শুরু করি যে প্রথমটা হচ্ছে ল্যাপ্টোটিন উপপর্যায়। আমরা এখন এটি আলোচনা করছি। ল্যাপ্টোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলোর মধ্যে এখানে ল্যাপ্টোটিনের সাথে মাইটোসিসের যে প্রোফেজ পর্যায়ে যেই যেটা সেটা মিল থাকবে। ল্যাপ্টোটিনের প্রোফেজ পর্যায়ের বৈশিষ্ট্যের সাথে বেশ কিছু প্রথম দিকে মিল থাকবে, লাস্টের দিকে মিলবে না। তাহলে ল্যাপ্টোটিন উপপর্যায়ে যেটি ঘটে সেটি হলো যে ক্রোমোজোমের মধ্যে জল বিয়োজন ঘটে। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সংকোচন ঘটে এবং ভাঙন ঘটে। সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো খাটো এবং প্রশস্ত হয়, আর প্রশস্ত হওয়ার ফলে তাদের মধ্যে রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে যায়। রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে গেলে তারা অতিরিক্ত মাত্রায় রঞ্জক পদার্থ ধারণ করে রঞ্জিত হয়, আর রঞ্জিত ক্রোমোজোমগুলো দৃষ্টিসীমার মধ্যে চলে আসে। এই পর্যন্ত মাইটোসিসের প্রোফেজের সাথে মিল থাকবে, কিন্তু পরবর্তীতে আর মিল থাকবে না। সেটি হচ্ছে পরবর্তী পয়েন্টটা হচ্ছে যে এই পর্যায়ের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অপরিবর্তিত থাকে। আমরা প্রোফেজের লাস্টে বলেছিলাম নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে, কিন্তু এখানে আমরা দেখব যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অপরিবর্তিত থাকে। অর্থাৎ মাইটোসিস কোষবিভাজনের কোনো জায়গাতেই নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমোজোম এই 3টাকে একসাথে দেখা যায়নি, কারণ সেখানে যখন ক্রোমোজোমকে দেখা যায় তখন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসকে দেখা যায় না। আর কিন্তু মিওসিস কোষ বিভাজনে ল্যাপ্টোটিন, জাইগোটিন এবং প্যাকাইটিন পর্যন্ত নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমোজোমকে একই সাথে দেখা যায়। তারপর আস্তে আস্তে এখানে ডিপ্লোটিনের থেকে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস অদৃশ্য হতে শুরু করে, যেটা ডায়াকাইনেসিসে গিয়ে পুরোপুরি অদৃশ্য হয়ে যায় এবং সেখানে ক্রোমোজোমকেই দেখা যায়, আর ওদেরকে দেখা যায় না। তাহলে এখানে আমরা এই পর্যন্ত তাহলে ল্যাপ্টোটিনের বৈশিষ্ট্যটা আবার বলছি যে এখানে ক্রোমোজোমের মধ্যে জল বিয়োজন ঘটে। জল বিয়োজনের ফলে ক্রোমোজোমের মধ্যে সংকোচন ঘটে। সংকোচনের ফলে ক্রোমোজোম স্থানে স্থানে ভেঙে যায় এবং খাটো এবং প্রশস্ত হয়। প্রশস্ত হওয়ার ফলে তাদের মধ্যে রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে যায়। রঞ্জক পদার্থ ধারণ ক্ষমতা বেড়ে গেলে ক্রোমোজোমগুলো অতিরিক্ত মাত্রায় রঞ্জক পদার্থ ধারণ করে রঞ্জিত হয়, আর রঞ্জিত ক্রোমোজোমগুলো দৃষ্টিসীমার মধ্যে চলে আসে। আর যখন দৃষ্টিসীমার মধ্যে ক্রোমোজোমগুলো আসলেও নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস
অপরিবর্তিত থাকে। আমরা সাধারণত ল্যাপ্টোটিনের ক্রোমোজোমকে যেভাবে দেখতে পাবো, যেমন ধরো এটাকে ডাবল লাইন দিয়েও দেখানো যায়, আবার সিঙ্গেল লাইন দিয়েও দেখানো যাবে। এখানে আমরা ছোট বড় করে রেখেছি, সেটার কারণ আছে। এটি হচ্ছে ল্যাপ্টোটিন। এটি হলো ল্যাপ্টোটিন। ল্যাপ্টোটিন পর্যায় এবার আসো জাইগোটিন উপপর্যায়ে। জাইগোটিন উপপর্যায়ে যেটা হয় সেটি হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে প্রবল আকর্ষণ দেখা দেয়, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। হোমোলোগাস ক্রোমোজোম কি সেটা আমরা একটু পরে ব্যাখ্যা করছি। হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ক্ষমতা বেড়ে যায় এবং হোমোলোগাস ক্রোমোজোমগুলো তোমার আকর্ষণ প্রভাবে পরস্পরের সান্নিধ্যে এসে জোড় গঠন করে। আর হোমোলোগাস ক্রোমোজোমের এই ধরনের জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট এটা একটা কোশ্চেন, হোমোলোগাস ক্রোমোজোম আরেকটা কোশ্চেন। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়কেই বাইভ্যালেন্ট বলে। আবার এই বাইভ্যালেন্ট যে পদ্ধতিতে সৃষ্টি হয় সেটিকে বলা হয় বা তোমার সিনাপসিস, এটি আরেকটি কোশ্চেন। তাহলে এখানে আমরা বাইভ্যালেন্ট, সিনাপসিস এবং হোমোলোগাস ক্রোমোজোম, আমি এগুলো আগে ব্যাখ্যা করি। হোমোলোগাস ক্রোমোজোম হচ্ছে সাদৃশ্যপূর্ণ ক্রোমোজোম। এমন হতে পারে যে বাবার কাছ থেকে একটা ক্রোমোজোম আসছে, মায়ের কাছ থেকে একটা প্রাপ্ত ক্রোমোজোম, কিন্তু দুটোর মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে যথেষ্ট মিল আছে। আবার পাশাপাশি তাদের জিনগত দিক থেকে, ডিএনএর দিক থেকে দুটো ক্রোমোজোম একই রকম। এ ধরনের আবার আকৃতিও তাদের একই রকম। এ ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। তবে হোমোলোগাস ক্রোমোজোমকে আমরা ছবিতে আমরা তো তার জিন কিংবা জেনেটিক যে ফিচারটা বা জেনেটিক্যাল যে ক্যারেক্টারটা সেটা তো আমরা বুঝতে পারবো না। আমরা ছবিতে কি দেখতে পাবো? ছবিতে শুধু আমরা একটা বৈশিষ্ট্যই বুঝতে পারবো, সেটি হচ্ছে আকৃতি। অর্থাৎ যদি সম আকৃতির হয় আমরা সেটিকে হোমোলোগাস ক্রোমোজোম হিসাবে চিহ্নিত করতে পারবো। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম আমরা এখানে গুরুত্ব দেব শুধু আকৃতিটাকে, তবে শুধু আকৃতির উপর ভিত্তি করে হোমোলোগাস ক্রোমোজোম নয়। হোমোলোগাস ক্রোমোজোমের ডিএনএ, জিনের বিন্যাস, তারপর হচ্ছে আকৃতি এবং অন্যান্য যে চারিত্রিক বৈশিষ্ট্যাবলী আছে সব কিছুর বিচারে সাদৃশ্যপূর্ণ ক্রোমোজোমকেই বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। আর এখানে ডিপ্লোটিন পর্যায়ে, জাইগোটিন পর্যায়ে তোমার জাইগোটিন উপপর্যায়ে এখানে আমাদের হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আর এই আকর্ষণ প্রভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সান্নিধ্যে চলে আসে। আর পরস্পরের সান্নিধ্যে আসার ফলে হোমোলোগাস ক্রোমোজোমগুলো
তোমার যে জোড় গঠন করে সেই জোড়টাকে বলা হয় বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট ধরে লেখা হয়, এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে বাইভ্যালেন্ট কি? বাইভ্যালেন্ট হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ এক পর্যায়ে জাইগোটিন উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। এবার আসো, বাইভ্যালেন্ট যে পদ্ধতিতে সৃষ্টি, অর্থাৎ এই যে আকর্ষণ প্রভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সান্নিধ্যে যে চলে আসে, সেই পরস্পরের সান্নিধ্যে চলে আসাটার তো একটা পদ্ধতির মাধ্যমে ঘটে এবং সেই পদ্ধতিকে বলা হয় সিনাপসিস। এটা একটা কোশ্চেন, আলাদা কোশ্চেন, এটা সম্পূর্ণ ট্রিপল স্টার। সিনাপসিস, বাইভ্যালেন্ট হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়, আর বাইভ্যালেন্ট সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। আরেকটা হচ্ছে যে হোমোলোগাস ক্রোমোজোম, যেটা বলেই ফেলেছি, হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম বলছি যে সাদৃশ্যপূর্ণ ক্রোমোজোমকেই হোমোলোগাস ক্রোমোজোম বলে। এখন আমরা ছবিটা একটু দেখে নিই যে ছবিটা কীরকম হবে। যে যখন আমরা ল্যাপ্টোটিনের ছবিটা খেয়াল করো, ল্যাপ্টোটিনের ছবিতে আমরা দেখিয়েছি যে ল্যাপ্টোটিনে আমরা একটা বড় একটা ছোট করে দেখিয়েছি, অর্থাৎ একটা ক্রোমোজোম বড় পাশাপাশি ছিল আর একটা ক্রোমোজোম ছোট। সেটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা ছবিতে আগেই বলেছি যে আকৃতিটা অন্য কিছু আমরা বুঝতে পারবো না, সেই জন্য এখন হোমোলোগাস ক্রোমোজোমের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। এখানে আমরা ধরে নিচ্ছি যে দুই পেয়ারের মধ্যে ছোট যে ক্রোমোজোমগুলো সেগুলো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, আর বড় ক্রোমোজোমটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে তারা পরস্পরের সান্নিধ্যে এসে যে জোড়টা গঠন করে সেই জোড়টা হবে এরকম। পরস্পরের সান্নিধ্যে এসে যে জোড়টা গঠন করে, অর্থাৎ দুইটা বড় ক্রোমোজোম, এই দুটাকে আমরা ধরে নিচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম। এই দুটাকে ধরে নিচ্ছি হোমোলোগাস ক্রোমোজোম। এগুলো একটা হচ্ছে, মনে করো একটা থাকবে ডট, আরেকটা থাকবে আর ছোট দুইটাকে ধরে নিচ্ছি আরেকটা হোমোলোগাস পেয়ার। এখানে নিউক্লিওলাস, এখানে দেখো একসাথে জাইগোটিন, এটা জাইগোটিন উপপর্যায়েও কিন্তু একসাথে উপপর্যায়েও নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এবং ক্রোমোজোমকে একসাথে দেখা যাবে। তাহলে এই দুটো হচ্ছে বাইভ্যালেন্ট। এরাও কিন্তু বাইভ্যালেন্ট, আর এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে আমরা নিউক্লিয়ার মেমব্রেন, বাইভ্যালেন্ট, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন আমরা এখানে একসাথে দেখতে পাচ্ছি। আমি জাইগোটিন আবার রিপিট করছি যে জাইগোটিন উপপর্যায়ে যেটা যেটা ঘটে যে এখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পায়। আকর্ষণ প্রভাবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো পরস্পরের সান্নিধ্যে সে জোড় গঠন করে এবং এই হোমোলোগাস ক্রোমোজোমের এই জোড়কে বলা হয় বাইভ্যালেন্ট। আর বাইভ্যালেন্ট সৃষ্টির পদ্ধতিকে বা প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এখানে ক্রোমোজোমগুলো আরও খাটো, মোটা এবং স্পষ্ট হয়। তাহলে এই হচ্ছে জাইগোটিন। আজকে আমরা এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো যে আমরা 5টা উপপর্যায়ের মধ্যে ল্যাপ্টোটিন এবং জাইগোটিন শেষ করলাম এবং নেক্সট ডেতে আমরা প্যাকাইটিন থেকে শুরু করব। নেক্সট ডে হচ্ছে প্যাকাইটিন। এটা একটু আমরা ধারাবাহিকতা বজায় রাখার জন্য লিখে রাখছি। নেক্সট ডে
আমরা শুরু করব প্যাকাইটিন। তো আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ প্যাকাইটিন থেকে শুরু করব। প্যাকাইটিন হচ্ছে সবচেয়ে দীর্ঘতম, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল একটা উপপর্যায়। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আমি প্রত্যাশা করছি তোমরা আল্লাহর রহমতে ভালো থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে, এই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।